তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই অংশে ব্যাটারিজ কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখছেন, আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা এই পোর্টফোলিও রিস্ক কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা ব্যাটারি রিস্ক নিয়ে আলোচনা করব। খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ আপনারা সিএপিএম বা বিভিন্ন জায়গায় এই ব্যাটারি রিস্কের ব্যবহার দেখছেন। বিশেষ করে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যখন আমরা কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করতে চাই ইউজিং দা সিএপিএম মেথড, তখন আমাদের ওখানে ব্যাটারি রিস্কটা প্রয়োজন হয়। তো এই ব্যাটারি রিস্কের মানটা আমরা এর আগে যত প্রবলেম করছেন বিভিন্ন সময় আপনাদেরকে দেওয়া হইতো যে ব্যাটারি রিস্ক এত, তাহলে আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত হবে আপনার ক্যালকুলেশন করতে। তো আজকের যে লেকচার, সেই লেকচারে মূলত আমরা এই ব্যাটারি রিস্কটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যাটা রিস্ক এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? একই রকম ব্যাটা রিস্কটা আমরা স্ট্যাটিস্টিক্যাল একটা ফর্মুলা ইউজ করে আমরা ক্যালকুলেশন করব। এবং প্রথমত আমরা জানার চেষ্টা করব যে আসলে ব্যাটা রিস্ক কি মেজার করে। তো ব্যাটা রিস্কটা অ্যাকচুয়ালি মেজার করা হচ্ছে আমাদের যে মার্কেট রিস্ক, হ্যাঁ, সেটা মেজার করে। অথবা সিস্টেমেটিক রিস্কটাও আমরা বলতে পারি যে এটা মেজার করে। তো এটা ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলার হেল্প নিতে হয়। এখানে আমরা আপনারা দেখছেন যে দুইটা মেথড আছে, কোরিলেশন মেথড, রিগ্রেশন মেথড। পরীক্ষায় অঙ্ক বুঝে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন মেথড আপনার অ্যাপ্লাই করবেন। ক্ষেত্র বিশেষে আপনাকে প্রথম মেথডটা অ্যাপ্লাই করতে হবে, ক্ষেত্র বিশেষে সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি কোনো অঙ্কতে দেখেন যে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো দেওয়া আছে, হ্যাঁ, এবং কোরিলেশন দেওয়া আছে, তাহলে আপনি প্রথমটা অ্যাপ্লাই করে আপনি ক্যালকুলেশন করতে পারেন। যদি দেখা যায় যে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোরিলেশন দেওয়া নাই, তাহলে আপনি সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করবেন, এটা কনভিনিয়েন্ট। তো এই ক্ষেত্রে এখানে দুইটা আহ, আহ, মানে দুইটা সিরিজ অফ ডাটা লাগবে। একটা হচ্ছে যে স্টকের আপনি ব্যাটা ক্যালকুলেশন করতেছেন বা যে পোর্টফোলিওর ব্যাটা ক্যালকুলেশন করতেছেন, সেই পোর্টফোলিওর ডেটা লাগবে, প্লাস মার্কেট ডেটা লাগবে। এই দুইটা ডেটা মিলে আপনি এই ব্যাটা রিস্ক ক্যালকুলেশন করতে পারেন। যাই হোক, এই এই ফর্মুলাতে যখন আমরা ব্যাটা রিস্ক ক্যালকুলেশন করি, তখন ব্যাটার যে ভ্যালুটা সেটা একের আশেপাশে, একজাক্টলি এক হয় না, অনেক সময় একের বেশি হয় অথবা একের কম হয়, ঠিক আছে? তো একের আশেপাশে হয়। তো এই বেটা ভ্যালুটা নর্মালি পজিটিভই হয়, অনেক ক্ষেত্রে জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে, তবে জেনারেলি পজিটিভ হয়। তো নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, এটা আসলে কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে রিস্ক। কিসের রিস্ক? একটা কোম্পানির রিস্ক। এবং কিসের ভিত্তিতে? ইন রিলেশন টু মার্কেট। অর্থাৎ মার্কেটে যে রিস্ক আছে সেই তুলনায় এই কোম্পানিটা কি বেশি রিস্ক নাকি কম রিস্ক, এই জিনিসটাকে ইন্ডিকেট করার জন্য মূলত ব্যাটা রিস্কটা ক্যালকুলেশন করা হয়। তো এটা আমরা এই ব্যাটা যে গ্রিক ওয়ার্ড দিয়ে আমরা এটা ইউজুয়ালি আমরা এটা প্রকাশ করি, এবং এটাও ভেরিয়েবিলিটি রিটার্ন করে, বাট এটার ভেরিয়েবিলিটিটা মেজার করা হয় ইন রিলেশন টু মার্কেট। অর্থাৎ মার্কেটে যে রিস্ক আছে সে তুলনায় আমাদের রিটার্নটা রিটার্নটা কেমন, সেটার ভিত্তিতে আমরা রিস্কটা ক্যালকুলেশন করি, ঠিক আছে? তো এটা হচ্ছে ইন্ডেক্স অফ সিস্টেমেটিক রিস্ক অফ এন অ্যাসেট। তো ব্যাটার ভ্যালু এক হইলে আমরা ধরে নিব যে মার্কেটের সমান রিস্ক আছে, একের বেশি হলে মার্কেটের চেয়ে বেশি রিস্ক। অর্থাৎ মার্কেট যে রিটার্ন দিবে, আপনি ওই স্টকে ইনভেস্ট করলে এর চেয়ে বেশি রিটার্ন পাবেন। মানে মার্কেটে এই স্টকটা বেশি ভোলাটাইল, বেশি রিস্ক। আবার একের কম থাকলে তাহলে মার্কেটের চেয়ে কম রিস্কি, তাহলে মার্কেট যে রিটার্ন দেবে আপনি ওই স্টকে ইনভেস্ট করলে তার চেয়ে কম রিটার্ন পাবেন, অর্থাৎ কম ভোলাটাইল। তাহলে এই এই ব্যাটা কিন্তু একটা পজিটিভ মানে একটা স্টক সম্পর্কে ভালো ইনফরমেশন দেয়। এবং আমরা কিন্তু প্র্যাকটিক্যালি একটু পরে দেখবো, আগে অঙ্কটা আলোচনা করি। এখানে আমি একটা অঙ্ক নিয়ে আসছি, দেখেন। এখানে হলো জেনেক্সিল ইজ এ স্টক লিস্টেড ইন স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। দা ইউ আর গিভেন দ্য মান্থলি ডাটা অফ স্টক জেনেক্সিল এন্ড ডিএসসি ব্রড ইন্ডেক্স ইন দ্য টেবল প্রেজেন্টেড বিলো। এখানে আপনারা দেখেন যে আমরা এই 12 মাসের ডাটা, জেনেক্সিলের যে রিটার্ন, প্লাস ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ব্রড ইন্ডেক্স সেখানে রিটার্ন, এটা আমরা দেওয়া আছে। তাহলে 12 মাসের ডাটা আমরা দিলাম। আর ডিএসসি ব্রড ইন্ডেক্স, তো ইন্ডেক্স নিয়ে তো আমরা আপনাদেরকে পড়াইছি যে ইন্ডেক্সে কি থাকে, ইন্ডেক্সের একটা রিটার্ন আছে। অর্থাৎ ইন্ডেক্সের যে স্টক গুলো আছে ওই স্টক গুলাতে ইনভেস্ট করলে আপনার রিটার্ন কেমন হয়, যেমন প্রথম মাসে কেমন হইলো, সেকেন্ড মাসে কেমন হলো, থার্ড মাসে কেমন হলো, এটা একটা রিটার্ন হয়। আবার আপনি যদি কোনো একটা স্টকে ইনভেস্ট করেন সেটার একটা রিটার্ন হয়।
তাহলে আমরা এখানে জেনেক্সিলে ইনভেস্ট করলে রিটার্ন কেমন হচ্ছে? আর এটা হলো এই ডিএসসি ব্রড ইন্ডেক্স, যে এখানে কিন্তু একটা স্টক না, এগুলো মার্কেটে সবগুলো স্টক আছে, অর্থাৎ যেগুলো ইন্ডেক্সে ইনক্লুডেড, ওই সবগুলো স্টকের যে রিটার্ন সেটা এখানে দেওয়া আছে। তো এই এরকম ভাবে আপনাকে দুইটা ডাটা দেওয়া থাকবে, ডাটা দিলে আপনি কি করতে পারবেন, স্টকের যে ব্যাটারি সেটা ক্যালকুলেশন করতে পারবেন। তো এখান থেকে আপনাকে বলছে যে জেনেক্সিলের মানে রিস্ক ক্যালকুলেশন করতে, ব্যাটারি রিস্ক ক্যালকুলেশন করতে এবং রেজাল্টটা ইন্টারপ্রিট করতে। আর সেকেন্ড রিকোয়ারমেন্টে বলছে যে যদি মার্কেট 7% মুভ করে নেক্সট মান্থ, অর্থাৎ মার্কেট যদি 7% মুভ করে, মানে 7% মার্কেট রিটার্ন দেয়, তাহলে জেনেক্সিল কি পরিমাণ রিটার্ন দিবে, অথবা অথবা আপনি জেনেক্সিল থেকে কি রিটার্ন এক্সপেক্ট করেন। তাহলে প্রথমে প্রবলেমটা বুঝতে হবে। যদি প্রবলেমটা বুঝে থাকেন তাহলে বলেন, অথবা কারো ওখানে যদি কোনো বোঝার সমস্যা থাকে বলতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই শুনছেন? Yes, sir. তাহলে এখন আমরা ফর্মুলা ইউজ করবো কোনটা বলেন? এটা ইউজ করবো না এটা ইউজ করবো? প্রথমটা নাকি দ্বিতীয়টা? আমরা কোন ফর্মুলাটা ইউজ করা উচিত? যে ডাটা সেট আমাদেরকে দেওয়া আছে সেটার বেসিসে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো ব্যাটার রিস্ক ক্যালকুলেশন, এটা নাকি এটা? Anyone? আমরা এই দ্বিতীয়টাই ফলো করব, কারণ প্রথমটাতে আমাদের কোরিলেশনের মান লাগবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লাগবে, এখানে কিছুই লাগে না, জাস্ট স্কোয়ার করে বা সামেশন করে করে আমরা বের করে দিতে পারি যে আমরা এটা ব্যবহার করব, এটা করব না। তো আমরা প্রথমে ফর্মুলাটা দেখেন, ফর্মুলাটাতে কি কি লাগবে। আমার এক্স ওয়াই গুণ করতে হবে, তারপর সামেশন করতে হবে, এবং এক্স এর সামেশন লাগবে, ওয়াই এর সামেশন লাগবে, এক্স স্কোয়ারের ভ্যালু লাগবে, অর্থাৎ এক্স এর স্কোয়ার করা লাগবে, তারপর সামেশন এক্স এর যে রেজাল্ট হবে এটা স্কোয়ার করতে হবে। তাহলে আমাকে এক্স এবং ওয়াই এর মান গুণ করতে হবে এবং এক্স এর মানটা স্কোয়ার করতে হবে। তাহলে এখানে আমরা এটাই করছি, দেখেন এখানে এক্স এবং ওয়াই লিখছি, তারপর এক্স স্কোয়ার লিখছি, ওয়াই স্কোয়ার আমরা ক্যালকুলেশন করছি যদি প্রয়োজন নাই, জাস্ট এক্স স্কোয়ার ক্যালকুলেশন করলে হয়। তারপরে এক্স ওয়াই আমরা ক্যালকুলেশন করলাম, যে এগুলো আমি আপনাদের দেখাচ্ছি না কারণ এগুলো আপনারা পারবেন। তারপর আমরা এখানে যোগ করলাম, ঠিক আছে। এক্স সামেশন অফ এক্স ওয়াই হচ্ছে 1432, সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 2160.49, আর সামেশন এক্স হচ্ছে 49 ওয়াই হচ্ছে 49.82, সামেশন এক্স হচ্ছে 111.69। আমরা এই ফর্মুলাতে মানগুলা বসাই দিলাম। আর আমার এখানে 12 মাসের ডাটা আছে, সো আমি 12 দিয়ে গুণ করলাম এক্স ওয়াই এর মানকে। আর এখানে এক্স এর মান হচ্ছে 111, আর ওয়াই এর মান হচ্ছে 49.82 প্রবাবলি। তো এক্স এর মান, না পরেরটা এক্স, সরি, এক্স হচ্ছে 49.82 আর ওয়াই হচ্ছে 111.69। আমরা এই মানগুলো বসাইলাম, বসানোর পর আমরা দেখলাম ব্যাটার ভ্যালু বেরোচ্ছে 1.4। আমরা থ্রি ডিজিটে রাখবো না, ব্যাটার ভ্যালুটা আমরা অলওয়েজ দশমিকের পরে এক সংখ্যায় রাখি, এটাই মানে স্ট্যান্ডার্ড। এক পয়েন্টে নিয়ে আসবেন। এটা যদি 5-এর উপরে হয় আহ, আপনারা এটা এক পয়েন্ট বেড়াই দিবেন, কম হইলে নিচে দিকে নিয়ে আসবেন, রাউন্ড আপ বা রাউন্ড ডাউন করে দিন। তো এখন এই ব্যাটা কি মিজার করছে? তো আমরা অলরেডি জানি যে ব্যাটা মিজার দা ভেরিয়েবিলিটি ইন রিটার্ন, হ্যাঁ, ইন রিলেশন টু মার্কেট, এন্ড ইট মিজার দা সিস্টেমেটিক রিস্ক। তো এখানে এই 1.4 এই ভ্যালুটা কি ইন্ডিকেট করতেছে? ভ্যালুটা ইন্ডিকেট করতেছে যেহেতু মার্কেটের ব্যাটা হচ্ছে অলওয়েজ ওয়ান, এটা মনে রাখতে হবে। মার্কেট ব্যাটা হচ্ছে অলওয়েজ ওয়ান, অর্থাৎ ইন্ডেক্সের ব্যাটা অলওয়েজ ওয়ান থাকে, এটাকে এজিউম করতে হবে, অর্থাৎ ইন্ডেক্স ইজ রাইট, তাহলে ইন্ডেক্সের ব্যাটা হলো ওয়ান। তাহলে আমার যে জেনেক্সিল, জেনেক্সিলের ব্যাটা হচ্ছে ইন রিলেশন টু মার্কেট মানে ডিএসি ইন্ডেক্স, সেটা হচ্ছে 1.4। তাহলে আহ আমার এটা কি ইন্ডিকেট করতেছে? তাহলে ইন্ডিকেট করতেছে যে জেনেক্সিলের রিটার্ন, জেনেক্সিল যে স্টকটা আছে সেই স্টকটা
ভেরি মাচ রিস্কি দেন মার্কেট, অর্থাৎ মার্কেটের তুলনায় এটা বেশি রিস্ক। মার্কেটে যে ব্যাটার তুলনায় এটার ব্যাটা যেহেতু 1.4, তাহলে এটা বেশি রিস্ক। ঠিক আছে, মোর ভোলাটাইল, এই স্টকটা মোর ভোলাটাইল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ইনফরমেশন পেয়ে গেলাম যে এই ব্যাটাটা হচ্ছে মোর ভোলাটাইল। ঠিক আছে, অর্থাৎ বেশি রিস্কি এই জেনেক্সিল স্টকটা। যদি 1 পয়েন্ট নিচে হইতো, লাইক 0.7, তাহলে আমরা বলতাম এই স্টকটা কম রিস্কি কম্পেয়ারিং টু মার্কেট। তারপর আমরা ইচ্ছা করলে আলফা ভ্যালু বের করতে পারি। আলফা ভ্যালু অর্থাৎ ওই যে আমরা রিগ্রেশনের লাইনের মধ্যে ফেলে আমরা এই আলফা ভ্যালুটা বের করতে পারি। তো আলফা ভ্যালুটা বের করতে হয় আমাদের এই সেকেন্ড কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। যদি মার্কেট 7% মুভ করে, তাহলে জেনেক্সিল কি পরিমাণ মুভ করতে পারে। ঠিক আছে, তাহলে এই জন্য আমাদেরকে আলফা ভ্যালুটা বের করতে হবে। আলফা ভ্যালুটা হচ্ছে, আপনার স্ট্যাটিস্টিক্সে জানেন, এটা হলো কনস্ট্যান্ট আর কি, যে আমরা কস্ট ফাংশনের যে কনস্ট্যান্ট অংশটুকু, এটা বের করতে পারি। আলফা ইকুয়াল টু ওয়াই বার মাইনাস বেটা এক্স বার। আমরা বের করলে আলফা ভ্যালু বের হচ্ছে আমাদের, ওয়াই বারের মান হচ্ছে, এক্স বারের মান হচ্ছে 4.15, ওয়াই বারের হচ্ছে 9.31। তারপর আমরা যখন এখানে মানগুলো বের হবো, তখন আমাদের আলফা ভ্যালু হচ্ছে 3.57 আর বেটা ভ্যালু হচ্ছে 1.4। হ্যাঁ, আমি এখানে আবার 1.4 না লিখছি, 1.4 লিখতে পারেন। তো এখন ইন্ডেক্স যদি 7% মুভ করে, তাহলে স্টকটা আমাদের জেনেক্সেলের স্টকটা কি পরিমাণ মুভ করবে। যেহেতু জেনেক্সেল বেশি রিস্কি আমরা দেখতেছি, তাহলে এটা বেশি মুভ করবে। তাহলে দেখেন, মার্কেট মুভ করছে 7%, কিন্তু জেনেক্সেল মুভ করবে 13.279%। অর্থাৎ জেনেক্সেল বেশি মুভ করবে। মার্কেট যদি 7% মুভ করে, জেনেক্সেল 13.27% মুভ করবে, অর্থাৎ বেশি মুভ করবে। আবার মার্কেট যদি নিচের দিকে যায়, জেনেক্সেল কিন্তু বেশি হারে ডাউন করবে। মার্কেট যা ডাউন করবে তার চেয়ে বেশি ডাউন করবে। অর্থাৎ জেনেক্সেল ইজ রিস্কিয়ার দ্যান দা মার্কেট, এটা আমরা বলতে পারি। এছে আমার আলোচনা। যদি অঙ্কতে বোঝার কোনো সমস্যা থাকে বলতে পারে। আরো কোনো কোশ্চেন? ঠিক আছে, তো এখন আমরা এটা মার্কেটে একটু দেখে আসি। আহ লঙ্কা বিডিতে আমি যাই, যে মার্কেটে কোথায় এটা দেখে আমরা কি বুঝি। আপনি যে কোনো একটা স্টক যদি ধরেন, স্টকের আপনি কিন্তু এই ইয়েটা পাবেন। আমরা এই জেনেক্সিল যে স্টকটা, এটাতে আমরা যাই। এটা আমি অ্যাজিউম ডাটা দিয়ে করছি। এখন আমরা রিয়েল জেনেক্সিলে যাই। এটা হচ্ছে জেনেক্সিল। হ্যাঁ, যে জেনেক্স ইনফয়েস, ইনফয়েস পিএলসি, সংক্ষেপে আমরা সিম্বল জেনেক্সিল বলি। তো এটা আইটি সেক্টরের একটা কোম্পানি। এখানে আপনারা আরএসআই দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর গুলো দেখা যাচ্ছে। ব্যাটা ভ্যালুটা আমি দেখি কোথায় আছে। তো এখানে এই যে ব্যাটা 1.3 দেখছেন। এখানে আমি যখন ধরলাম, তখন এখানে একটা ইয়ে আসছে, beta coefficient is a measure of the volatility or systematic risk of an individual stock in comparison to unsystematic risk of the entire market. আমরা আনসিস্টেমেটিক রিস্কটা তো আমরা ডাইভার্সিফাই করতে পারি। তো ব্যাটা অ্যাকচুয়ালি মেজার করে সিস্টেমেটিক রিস্কটা ওই স্টকে। দ্য ব্যাটা ক্যালকুলেশন ইজ ইউজ টু হেল্প। অর্থাৎ এই যে ব্যাটা ভ্যালুটা 1.3 বেড়েছে, এটা জাস্ট সিস্টেমেটিক রিস্ক। এখন কোম্পানি স্পেসিফিক যে রিস্ক এখানে কিন্তু নাই। এখন কোম্পানি যদি খারাপ করে, তাহলে কিন্তু যে এটার বেসিসে যে রিটার্ন এক্সপেক্ট করেন, সেটা নাও হতে পারে। অর্থাৎ কোম্পানির স্পেসিফিক রিস্কটা এখানে নাই। The beta calculation is used to help investor understand why the stock move in the same direction as the rest of the market. তাহলে and how volatile or risky it is compared to market. তাহলে যেহেতু এটা পজিটিভ ভ্যালু, তাহলে আমরা মার্কেট যেদিকে মুভ করবে, এটা কিন্তু সেদিকে মুভ করবে। নেগেটিভ হলে মার্কেটের উল্টা দিকে মুভ করতে হবে। নেগেটিভ বলে, নেগেটিভ যদি ব্যাটা হইতো, তাহলে মার্কেট যদি পজিটিভ মুভ করতো, এই স্টক কিন্তু নেগেটিভ মুভ করতো। মার্কেট নেগেটিভ মুভ করলে এটা কিন্তু পজিটিভ মুভ। তাহলে ইট ইন্ডিকেটস দ্যাট ইট প্রাইস অ্যাক্টিভলি স্ট্রংলি কোরিলেটেড উইথ দ্য মার্কেট। তাহলে আমরা কিন্তু এটা বুঝে যাচ্ছি, যেহেতু ভ্যালু বেশি, তাহলে মার্কেট যেদিকে মুভ করবে, এটা সেদিকে মুভ করবে, কিন্তু বেশি হারে মুভ করবে, যেহেতু এটা বেশি ভোলাটাইল। আবার কম, মার্কেট যদি নেগেটিভের দিকে যাবে, ওটা নেগেটিভের দিকে যাবে, এবং বেশি করে নেগেটিভের দিকে যাবে। ঠিক আছে, তো এরকম করে ব্যাটা কিন্তু
আর আরো অনেক কাজে লাগে। আমি এখান থেকে ব্যাটার থেকে আমরা আরেকটা স্টকে দেখি, যেমন ইস্টার্ন হাউজিং দেখি, নেগেটিভ ব্যাটা পাই কিনা একটা দেখতে। নেগেটিভ ব্যাটা থাকতেও থাকতে পারে, না এটাও পজিটিভ ব্যাটা। অর্থাৎ মার্কেট যেদিকে মুভ করে এটাও দিকে মুভ করে, এবং ব্যাটার ভ্যালু কিন্তু কম্পারেটিভলি আরো বেশি হাই। ঠিক আছে, অর্থাৎ মার্কেটের সাথে সাথে মুভ করে, মার্কেট যেদিকে মুভ করে এটাও সেদিকে মুভ করে। তবে এখানের ব্যাটা ভ্যালু গুলো আমার কাছে একটু কনফিউজিং হয়। আমার স্টকে যে ব্যাটা ভ্যালু গুলো বের হয়, ওরা যে ব্যাটা ভ্যালু গুলো দেয় ওগুলা মোর কারেক্ট কম্পেয়ারিং টু এই লঙ্কা বাংলা। ঠিক আছে, একটু ফর্মুলার কারণে একটু ডিফারেন্ট হয়। তো এই ব্যাটা ভ্যালু, এখন আমরা এই যে ব্যাটা নিয়ে আলোচনা করলাম, এই ব্যাটা কিন্তু আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ আমরা পরবর্তীতে যে আমরা সিএপিএম এর অঙ্ক করব, অথবা আমরা পোর্টফোলিও থিওরি করব, তারপরে এসএমএল সিকিউরিটি মার্কেট লাইন, হ্যাঁ এই জিনিসগুলোতে কিন্তু আমাদের ব্যাটার হেল্প লাগবে। তো আমরা নেক্সট ক্লাসের পূর্বে আজকে রাতের ভিতরে আপনারা কিন্তু এই 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 চ্যাপ্টারটা ক্লোজ করে ফেলবেন। যে অঙ্কগুলা দিব এই অঙ্কগুলা দেখবেন, দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন, না হলে কিন্তু নেক্সট ক্লাসে একটু সমস্যা হবে বুঝতে। ঠিক আছে, তো আমরা আরো কিছু অঙ্ক আপনাদেরকে দিব প্র্যাকটিস করার জন্য। তিনটা অঙ্ক আমি আলোচনা করলাম, তিনটা অঙ্ক করলে মোটামুটি এই চ্যাপ্টারের রিস্ক এবং রিটার্ন সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা বুঝে যাবেন। তো আমার ক্লাস এখানেই শেষ। কারো জন্য কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এনি কোশ্চেন? স্যার পিডিএফটা দেওয়া হয়নি, পিডিএফটা দিলে ভালো হয়।